বাংলাদেশের সংবিধান সংস্কারের যে কমিশন গঠিত হয়েছিল সেই কমিশন ইতিমধ্যে একটা রিপোর্ট দিয়েছে। আরো বেশ কয়েকটি কমিশন তাদের রিপোর্ট দিয়েছে, কিন্তু সংবিধান সংস্কার নিয়ে যে রিপোর্টটি সেটি নিয়ে একটু বেশি মাত্রায় আলোচনা হচ্ছে বাংলাদেশের বাইরে সব জায়গায়। আমরা জানি যে এর আগে আদালত তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহালের একটি রায়ও দিয়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, আগামী রাজনীতি কোন দিকে যাবে, বিশেষ করে সাংবিধানিক আইনি জায়গাগুলো কোথায় দাঁড়িয়ে আছে, আমরা এই বিষয়গুলো নিয়ে কথা বলার জন্য আমি আমন্ত্রণ জানিয়েছিলাম বাংলাদেশের সিনিয়র আইনজীবী এবং সংবিধান বিশেষজ্ঞ ব্যারিস্টার তানিয়া আমিরকে। ব্যারিস্টার তানিয়া আমির, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি অনেক ব্যস্ত সময় কাটাচ্ছেন, এখন অনেক জায়গায় কথা বলতে হচ্ছে, তারপরেও আপনি আমাকে সময় দিতে পারছেন, দিতে রাজি হয়েছেন, সেজন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। অনেক ধন্যবাদ সাগর, আপনার অনুষ্ঠানে আসতে আমাকে আমন্ত্রণ জানিয়েছেন, কৃতজ্ঞ। আমরা যদি ঠিক সংবিধান সংস্কারের যে রিপোর্টটি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে দিয়েছে কমিশনের সদস্যরা, সেই জায়গা থেকে যদি আলোচনাটা শুরু করি, অনেকের মনে একটা প্রশ্ন আছে যে এই কমিশন কিংবা এই অন্তর্বর্তী সরকার তারা আসলে সংবিধান সংশোধন কিংবা সংবিধান নিয়ে এই ধরনের কোনো সুপারিশ করা বা কাজ করা তারা করতে পারে কিনা। আমরা যদি এই জায়গা থেকে আলোচনাটা শুরু করে এগোতে চাই, আপনি কি বলবেন? ধন্যবাদ। আপনার এক কথায় বলতে গেলে একদমই পারে না, এটা তাদের এখতিয়ার বহির্ভূত কাজ। কারণ সংবিধান আপনার অ্যামেন্ড করতে পারে 2/3 মেজরিটি ভোটে পার্লামেন্টে, এবং এটা ভবিষ্যৎ পার্লামেন্ট কি করবে না করবে সেটার বিষয়েও বর্তমান সরকার বলে দিতে পারে না, বা কেউই বলে দিতে পারে না। সো এই সরকার আপনার শপথ নিয়েছে এই সংবিধানের উপরে হাত রেখে, এবং তারা আমাদেরকে বলছে যে 106 অনুচ্ছেদে একটা বিচার বিভাগের ওপিনিয়নের ভিত্তিতে তারা ক্ষমতা নিয়েছেন। কিন্তু সাগর, আপনার কাছে আমার প্রশ্ন, আপনার দর্শকদের কাছে আমার প্রশ্ন, এই ওপিনিয়ন কি আপনারা দেখেছেন? কেউ বাংলাদেশে কেউ দেখেছে? কেউ দেখেনি। রাইট। তো এটা কি স্বচ্ছ? এটা কি ট্রান্সপারেন্সি নজির? এটা তো প্রথম জিনিস এই সরকারের উচিত ছিল সকল মানুষকে এই ওপিনিয়নের কপিটা পত্র পত্রিকায় পাবলিক করা। এটা তো টপ সিক্রেটের বিষয় না, কারণ মালিক পক্ষ হচ্ছে এদেশের সরকার। সো এখানে কোনো পদত্যাগপত্র আছে কি নাই, এবং রেফারেন্সটা কি এই পদত্যাগপত্রের ভিত্তিতে হয়েছিল, রেফারেন্সটা কি আমাদের মহামান্য প্রেসিডেন্ট দিয়েছিলেন, নাকি আইন মন্ত্রণালয় থেকে কোনো একটা রেফারেন্স গিয়েছিল? তখন কি আইন মন্ত্রণালয় কার্যকর ছিল? আইন উপদেষ্টা বা মন্ত্রী কেউ ছিল? এটা কেমন করে, কিভাবে রেফারেন্সটা গেল, এবং সেটার ভিত্তিতে কিভাবে ওপিনিয়নটা আসলো? তো এটা আমাদের কাছে স্বচ্ছ না। এটা প্রথম কাজ হবে এই সরকারের, যেটা হওয়া উচিত ছিল, যে তারা কিভাবে ক্ষমতায় আছেন সেটা আমাদের কাছে, আমরা যারা মালিক পক্ষ, আমাদের কাছে পরিষ্কার করা। এটা এখনো পরিষ্কার হয়নি। দ্বিতীয়ত, তারা বলতে চাচ্ছেন যে তারা ক্ষমতায় এসেছেন এই 106 অনুচ্ছেদের বলে একটা ওপিনিয়নের প্রেক্ষিতে, রাইট? তাহলে তাদের উৎস, ক্ষমতার উৎস আপনার এখানে জনগণ, এবং জনগণের এই ওপিনিয়ন একটা ভ্যাকুয়াম ক্রিয়েট হতে এই ওপিনিয়নের ভিত্তিতে তারা এসেছে, রাইট? এবং তারা শপথ নিয়েছে এই সংবিধানের এই উপরে হাত রেখে, রাইট? তাহলে সংবিধান হচ্ছে জনগণের পরম অভিপ্রায়ের অভিব্যক্তি, অর্থাৎ জনগণ সকল ক্ষমতার মালিক। এই সার্বভৌমত্ব ক্ষমতা রাষ্ট্রে কিভাবে প্রয়োগ হবে সেটা জনগণ সংবিধানের মাধ্যমে বলে দিয়েছে। অর্থাৎ রাষ্ট্রের 3টি অর্গান থাকবে, একটা প্রশাসন, একটা সংসদ, একটা হচ্ছে বিচার বিভাগ। সংসদ অকার্যকর বর্তমানে, বিচার বিভাগকেও নানাভাবে নাজেহাল করা হচ্ছে, এবং প্রশাসন, এই যে 3টা অর্গান অফ দ্য রিপাবলিক, এবং কে কোন কাজটা করবে সেটা সংবিধানের মাধ্যমে একটা ব্যালেন্স, একটা বিউটি, একটা গ্রেস, এই চেক অ্যান্ড ব্যালেন্স কিভাবে কোনটা কাজ করবে পরিষ্কারভাবে বলে দেওয়া আছে। তাহলে এই যে সরকার বা প্রশাসনিক যে দায়িত্বটা, সেটা তারা পেয়েছে সংবিধান থেকে। কারেক্ট? এম আই কারেক্ট? রাইট। যদি সংবিধান থেকে ক্ষমতা পেয়ে থাকে তারা, তাহলে এই সরকার হচ্ছে সংবিধানের থেকে সাবঅর্ডিনেট, তাই না? এটা তৈরি হয়েছে
হাইয়েস্ট ল অফ দ্য রিপাবলিক হচ্ছে সংবিধান। সাগর আমার সাথে একটু থাকেন প্লিজ। হ্যাঁ, আই নিড টু সি ইউর আইজ, কারণ আমার এখানে কেউ নেই। সো তারা ক্ষমতাটা পেয়েছে সংবিধান থেকে। তো এখন এই সাবঅর্ডিনেট একটা অফিস অর্ডার দিয়ে তারা সর্বোচ্চ আইনকে কিভাবে ধরে বাতিল বা চেঞ্জ বা অ্যামেন্ড করার জন্য? এটা তো সম্ভব না। অর্থাৎ সংবিধানের মাধ্যমেই জনগণ বলে দিয়েছে এই কাজটা প্রশাসন বা এক্সিকিউটিভ অর্গান অফ দ্য রিপাবলিক কখনোই করতে পারবে না। সরকার এই কাজটা কখনোই, কোনো সরকারই এই কাজ করতে পারবে না। এই কাজটা করতে পারবে কারা? সংসদ, পার্লামেন্ট, লেজিসলেটিভ অর্গান অফ দ্য রিপাবলিক পারবে। সরকারকে এই দায়িত্ব ক্ষমতা কেউ কখনো দেয়নি, এবং সাবঅর্ডিনেট একটা অফিস অর্ডার দিয়ে আপনি রাষ্ট্রের সর্বোচ্চ আইন আপনি ধরতেই পারেন না, এটাকে অ্যামেন্ড করতে পারেন না, কিছুই করতে পারেন না। সো তাহলে এই সরকার এরকম একটা কমিশন করে তাদের রেকমেন্ডেশন চেয়েছে, রাইট? এই সরকারের যদি এটা এখতিয়ারই না থাকে, অর্থাৎ রাষ্ট্রের কোনো সরকারেরই এখতিয়ার নাই, এখতিয়ার কেবলমাত্র নির্বাচিত সংসদের। ঠিক আছে? সংসদ, নির্বাচিত সংসদ এবং সরকার দুই জিনিস। আপেল আর কমলা, এই দুটাকে মিলানো যাবে না, দুটো এক না। সো এই সরকারের বা যে কোনো সরকার বাংলাদেশের সংবিধান অ্যামেন্ডমেন্ট করতে পারে না। এটা 2/3 সাংসদরা করতে পারে, এবং ভবিষ্যৎ সংসদ কি করবে না করবে সেটাও কোনো সরকার, বর্তমান সরকার তাদেরকে ডিকটেট করতে পারবে না, তাদেরকে হাত পা বেঁধে দিতে পারবে না, তাদেরকে নির্দেশ দিতে পারবে না, কিছুই করতে পারবে না। তো এটা তো আপনার ওয়াজিরে খামাখার মতো কাজ। এটা জাস্ট ওয়াজিরে খামাখার, রাষ্ট্রের এবং জনগণের টাকা নষ্ট করা হচ্ছে। কিন্তু তারপরে আমরা যদি ঠিক আপনার এই জায়গাটাকে ধরি যে ওজিরা খামাখা, এবং তারা একটি রিকমেন্ডেশন জমা দিয়েছে, এবং আমরা যদি সেই রিকমেন্ডেশনটাকে আলোচনায় নেই, আমরা দেখলাম যে 1972 সালের মানে যে সংবিধানের যে মৌলনীতি, তার 3টি অংশকে বেশ 3টি ধারাকে তারা বাতিল করে দেওয়ার প্রস্তাব করেছে। এই জায়গাটাকে আপনি কিভাবে দেখবেন যে 72-এর সংবিধানে হাত দেওয়া মৌলনীতিকে পরিবর্তন করে ফেলা? আমরা ধরে নিলাম যে একটা রেকমেন্ডেশন যেহেতু এসেছে, আমরা সেগুলো নিয়ে একটু কথা বলি, সেটাকে আপনি কিভাবে দেখবেন? দেখেন, যার কোনো অস্তিত্ব নাই সেটাকে আমি গ্রাহ্য করে ডিগনিফাই কেন করব? আই ডোন্ট ইভেন ওয়ান্ট টু ডিগনিফাই দিস। এবং এই সো-কল কমিটি, এখানে কোনো সাংবিধানিক এক্সপার্টও নাই, এবং যিনি এটাকে লিড করছেন তিনি হচ্ছেন এই দেশের উনি আপনার মার্কিন যুক্ত রাষ্ট্রের নাগরিক, এবং নেটোর যে বিভিন্ন আপনার অর্গানাইজেশনগুলো আছে সেখানে উনি উপদেষ্টা। সো দিস টোটাল কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট। উনি তো এখানে থাকতেই পারেন না। সো এটাকে আপনার এটার কোনো আপনার নাল এন্ড ভয়েড, যেটার কোনো অস্তিত্ব নাই, সেটা নিয়ে আমি কি কথা বলবো? এবং ওনারা বলতে পারেন এখানে যা খুশি তাই বলেছেন, এটা তো ভিত্তি নাই, এটা আগেই আমরা জানি। এবং কিছু কথা, রাষ্ট্রের নাম পরিবর্তন, বাংলা নাম পরিবর্তন আমি শুনেছি, জনগণতন্ত্র ওনারা বলতে চেয়েছেন। এগুলো তো কিছুটা আমাদেরই কথা, কিন্তু এটা জনগণতন্ত্র আমার সিনিয়র বলেন নেই। উনি যেটা বলেছিলেন সেটা হচ্ছে রিপাবলিকের বাংলাটা হয়তো হবে গণপ্রজাতন্ত্রী। না, না, আপনার গণজনতন্ত্র। 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 এবং এটাও তারা আপনার মিক্স আপ করে ফেলেছে, এটাও বন্ডল করে ফেলেছে। এটা আপনার জনগণতন্ত্র, রিপাবলিকের বাংলা ওইভাবে হয় না। এটা জনতন্ত্র, গণজনতন্ত্র। তো এই জিনিসগুলো হয়তো ওনারা আমাদের এই ডিসকাশন থেকেই হয়তো শুনেছেন, আমাদের এই ডিসকাশন থেকেই পেয়েছেন, এবং আমার সিনিয়র যে কথাগুলা পাবলিকলি আগেও বলেছেন, এগুলোই তারা আবার নতুনভাবে বলতে গিয়েছেন, কিন্তু গুবলেট, সবখানে গুবলেট বানিয়ে ফেলেছেন। তো যেটার কোনো অস্তিত্ব নাই আপনার আইনের চোখে, কারণ আমরা আইন নিয়ে কথা বলছি, রাষ্ট্রের সর্বোচ্চ আইন নিয়ে কথা বলছি, সেখানে তো আমার প্রবেশ করার কোনো সুযোগই নেই, কারণ এটা ইজ আ নালিটি, ভয়েড। হ্যাঁ, এটা এবং এখানে একটা আপনার চমৎকার 102 ধারার রিট পিটিশন হতে পারে কো ওয়ারেন্টো, অর্থাৎ দে হ্যাভ নো অথরিটি আন্ডার, তার তো কোনো অথরিটি নাই। আন্ডার হোয়াট অথরিটি আর দে হোল্ডিং দিস অফিস?
এবং আমাদের বর্তমান সরকার তাদেরকে যে অ্যাপয়েন্ট করেছেন, অ্যাপয়েন্ট করারও তাদের কোনো অথরিটি নেই, কারণ বর্তমান সরকার এখানে কিছুই করতে পারবে না। দে হ্যাভ নাথিং টু ডু। তো তাহলে এই অজুহাতগুলো দিয়ে কালক্ষেপণ কেন করা হচ্ছে একটা ইলেকশন না করে? এবং এখন যেটা দাঁড়িয়েছে, এই সরকারের ইলেকশন করারও কোনো ম্যান্ডেট নেই, কারণ সুপ্রিম কোর্ট থেকে অলরেডি আমরা পঞ্চদশ সংশোধনী পার্শিয়ালি বাতিল হয়েছে বিধায় আপনার 13 অ্যামেন্ডমেন্ট আবার জেগে উঠেছে, এবং 13 অ্যামেন্ডমেন্টে ছিল হচ্ছে আপনার কেয়ারটেকার সরকারের যেই বিধানটা, রাইট? তাহলে আপনি এই জিনিসটা বিশ্লেষণ করেন, আপনার দর্শকরা বিশ্লেষণ করুক। তাহলে এখানে সংবিধান অনুযায়ী ইলেকশন, নির্বাচন কে করবে? এই সরকার তো করতে পারে না, তাদের এটারও ম্যান্ডেট নেই। সো এই কাজটা করতে হবে। আদালতের রায়কে আমরা ধরবো যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা কার্যত ফিরেই এসেছে? অ্যাবসলিউটলি। এবং একটা আপনার অ্যাপেলেট ডিভিশনে আগে যে একটা মিস্টার জাস্টিস খায়রুল হকের একটা যে রায় ছিল সেটা রিভিউ আছে, এবং আমার সরল ধারণা সেটাও নিষ্পত্তি হয়ে যাবে খুব শীঘ্রই। কিন্তু যেটা মুখ্য সেটা হচ্ছে যে আপনার পঞ্চদশ সংশোধনী দিয়ে যেটা বাতিল করা হয়েছিল কেয়ারটেকার সিস্টেম, এটা এখন বহাল, এটা তো আপনার আবার জেগে উঠেছে। তো অর্থাৎ এই সরকারের whichever way we look at it, এই সরকারের ম্যান্ডেট নেই ইলেকশন করার বা নির্বাচন অনুষ্ঠান করার। তাহলে এই সরকারের একটা তো সেফ এক্সিট রুট দরকার। তারা কিভাবে উইথ ডিগনিটি এক্সিট নেবে, রাইট? সো এখন এটা আমার মনে হয় ওনাদের নজর দেওয়া উচিত, বিকজ এখানে ওনারা যদি ইলেকশনটা করে ফেলতেন, ওনাদের অলমোস্ট 6 মাস, এই 6 মাসে তারা ইলেকশন যদি অনুষ্ঠান করে ফেলতেন তাহলে একরকম। কিন্তু যেহেতু এখন সুপ্রিম কোর্ট থেকে কেয়ারটেকার সরকার পুনর্জীবিত হয়েছে, পুনরুদ্ধার হয়েছে, বর্তমান সরকারের ইলেকশন করারও কোনো এখতিয়ার নাই। তাহলে তারা কি করছেন? একটা আনইলেক্টেড, অনির্বাচিত সরকারের পলিসি ম্যাটারে কখনোই নাক গলাতে পারে না। এরা ঢালাওভাবে ধরপাকড় করছে, মামলা হামলা করছে। আর যেটা আমরা দেখেছি যে যারা আপনার জঙ্গি এবং জিহাদি, জেল থেকে তাদেরকে তারা ছেড়ে দিয়েছে। এটা খুবই ডিস্টার্বিং, এক্সট্রিমলি ডিস্টার্বিং। যারা কনভিক্ট, একটা সভ্য গণতান্ত্রিক দেশে যারা কনভিক্ট, তাদের আপনি জেল থেকে, যারা সাজাপ্রাপ্ত তাদেরকে আপনি ছেড়ে দিচ্ছেন এন মাস, এবং হেন তেন কনভিক্ট না, জঙ্গি জিহাদি যারা হোলি আর্টিসানের মতো যে সমস্ত ঘটনা ঘটিয়েছে, এইটার সাথে তাহলে এই সরকারের সাথে তাহলে কি উগ্রবাদ, জঙ্গিবাদের কি একটা সম্পর্ক আছে? এটা তো আমাদের জন্য শুভ না, আমার রাষ্ট্রের জন্য শুভ না। এবং জেলগুলা খালি করে এই জেলে তাদেরকে কারা ঢুকাচ্ছে? আপনাদের মতো, আপনাদের যারা কলিগস, ফ্রেন্ডস আছে, সাংবাদিকদেরকে জেলে ঢুকানো হচ্ছে, আইনজীবীদেরকে জেলে ঢুকানো হচ্ছে। এবং একটা টেমপ্লেট তারা করেছে, এই টেমপ্লেটটা হচ্ছে খুনের মামলার টেমপ্লেট, একই টেমপ্লেট। এই টেমপ্লেট দিয়ে মানে গণহারে হাস্যকর, বাংলাদেশ বোধহয় একমাত্র রাষ্ট্র যেখানে জঙ্গিদেরকে, জিহাদিরকে ছেড়ে দিয়ে 200-র উপরে সাংবাদিক হচ্ছে খুনের মামলার আসামি। দিস ইজ ভেরি সিরিয়াস, ভেরি আনফর্চুনেট, ভেরি স্যাড। কারণ প্রফেসর ইউনূসের মতো যখন একজন ব্যক্তিত্ব আমাদের এই প্রধান উপদেষ্টা হলেন, দেশের মানুষের কিন্তু অনেক আশা ভরসা ছিল না উপরে, অনেক প্রত্যাশা ছিল। কিন্তু এটা আমরা কি দেখছি? এক দুঃস্বপ্ন থেকে আরেক দুঃস্বপ্ন। আমরা যারা মালিক পক্ষ, এদেশে যারা আমরা মালিক, আমরা কি স্বপ্ন দেখতে পারবো না? খালি দুঃস্বপ্নই দেখতে হবে? আমি তো মনে করি না। এদেশের মানুষ কখনো ছাড় দেবে না, কাউকে ছাড় দেয়নি। ওকে, সো এই জায়গাটা আমার কাছে ভেরি ডিস্টার্বিং। 2 নম্বর হচ্ছে
প্রফেসর ইউনূসের সরকার আবার একটা ইনডেমনিটি, একটা এক্সিকিউটিভ একটা পলিসি নিয়েছে অন ইনডেমনিটি। ইনডেমনিটি মানে কি? এটার অর্থ কি? দায় মুক্তি দেওয়া। খুনের বিচার করবেন না, এটা তো হয় না। আপনি দায় মুক্তি দিতে পারেন না। এটা আমাদের দেশে এই ইম্পিউনিটি কালচারটা শুরু হয়েছিল, কিন্তু একটাও টেকে নাই, এটাও টেকবে না। এটা কোনো আইন না, এটা কোনো পলিসি হতে পারে না। কোনো সভ্য দেশে এটা নেই। এবং আমরা যেভাবে শিশুদের আপনার স্নাইপার দিয়ে হত্যা করা হয়েছে, এটা একটা তৃতীয় শক্তি তো এখানে ছিল, যেটা এখন প্রতীয়মান দৃশ্যমান, যে রিলগুলো আমরা দেখতে পাচ্ছি। এবং বিভিন্নভাবে আপনার ছাত্রদেরকেও, কিছু ছাত্রদেরকেও যে মারা হয়েছে, পুলিশ অ্যাক্সেসও হয়তো ছিল, কিন্তু একটা তৃতীয় গোষ্ঠীও ছিল। এবং পুলিশকে যেভাবে মারা হয়েছে, এটা তো একটা বর্বরভাবে গরু যেভাবে জবাই করা হয়, পশুদেরকে যেভাবে জবাই করা হয়, সেটাও কিন্তু সভ্য দেশে পশুদেরকে ওভাবে জবাই করা হয় না। একটা হিউম্যান একটা সাইড থাকে। এবং এবং আমি যদি একটু আপনার সঙ্গে একটু যোগ করি যে এই বিষয়ে জাতিসংঘের একটা কমিটি, ফ্যাক্টস ফাইন্ডিং কমিটি বাংলাদেশে গিয়েছিল, এবং আমরা পত্রিকায় দেখেছি যে তারা ঠিক সেই পরিমাণ তথ্য উপাত্ত সরকারের কাছ থেকে পায়নি, বা তাদের কোনো রিপোর্টটিও আমরা এখন পর্যন্ত কোনো ডেভেলপমেন্ট তারপরে তো ফ্রাস্ট্রেটেড হয়ে চলে গেল, রাইট? তাহলে আমরা কি দেখছি, এই জঙ্গি স্টাইলে, জিহাদি স্টাইলে, আইসিস স্টাইলে যারা খুন করছে, মানুষ জবাই করছে, জঘন্যভাবে মানুষ হত্যা করছে, হত্যা করে তাদেরকে উল্টা ঝুলিয়ে রাখছে, হ্যাঁ, এদের কোনো তদন্ত বিচার হচ্ছে না। এবং এই একই সরকার আবার গণহত্যার বিচার করতে যাচ্ছে। এদিকে ইনডেমনিটি, ওদিকে গণহত্যা, এটা তো দুটো স্ববিরোধী, একেবারে গুবলেট। ইট ডাজন্ট মেক সেন্স। এবং 400 না 4000 পুলিশ স্টেশন পুড়িয়ে দেওয়া হলো, 4000-এর উপরে। রাইট? এটা তো মানে আনফ্যাথমেবল। তাহলে একটা কনসার্টেড, একটা প্রিমেডিটেটেড, ওয়েল প্ল্যান, মেটিকুলাসলি প্ল্যান্ড একটা আপনার উদ্যোগ ছিল। 4000 পুলিশ স্টেশন একসঙ্গে পোড়াতে হলে একটা মেটিকুলাস প্ল্যানের প্রয়োজন হয়, রাইট? এটা কি একটা জঙ্গি জিহাদি সংগঠন করেছিল? এবং সেখানেই আমার দেশের যে পুলিশ, হয়তোবা তারা দক্ষ না, হয়তোবা তারা পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ পুলিশ বাহিনী নয়, কিন্তু সেটা হলো সেটা আমার দেশের পুলিশ। তাহলে আমার প্রয়োজন কি করা? এদেরকে দক্ষ করা, ট্রেনিং করা, এদের উপরে ইনভেস্ট করা, যেটা সাকসেসিভ গভর্নমেন্ট করে নাই, রাইট? কিন্তু এখানে এখানে বিশাল কিন্তু আছে। এটা আমার দেশের, এটা আমার পুলিশ বাহিনী, রাইট? আমি আমার নিজের পুলিশ বাহিনীকে কখনোই পুড়িয়ে মারবো না, থানাগুলা পোড়াবো না। এবং আরেকটা উদ্দেশ্য কি? পুলিশকে নিরস্ত্র করা। এই প্রত্যেকটা থানার থেকে আপনার যেই রেকর্ডগুলো ছিল মামলার, এই জঙ্গিদের বিরুদ্ধে ইন পার্টিকুলার, কোথায় কাকে নজরদারি রাখবে, হু ইজ ওয়ান্টেড ওয়্যার, ওগুলো কিন্তু সব নষ্ট হয়ে গেছে। এবং পুলিশ থানার থেকে কিন্তু অস্ত্রগুলা একটা বিশেষ গোষ্ঠীর হাতে, আমি বলবো এটা জঙ্গি জিহাদি গোষ্ঠীর হাতে চলে গেছে। তাদের ওয়েপন্স, তাদের ওয়াকিটকি সব চলে গেছে। এর সাথে আপনি যোগ করেন আপনার সমুদ্র সি গোয়িং ভেসেল দিয়ে পাকিস্তান থেকে কিন্তু আমাদের কনসাইনমেন্ট এসছে। পাকিস্তানের সাথে কি আমাদের এরকম অনেক আপনার ব্যবসা বাণিজ্য আছে যে এত বড় কনসাইনমেন্টে এখানে আপনার কনজিউমার গুডস আসবে? এবং আমাদের যারা কাস্টমস ফিজিবল না পাকিস্তানের সঙ্গে আমাদের মানে ইম্পোর্ট এক্সপোর্ট বা পণ্য আনা নেওয়ার, মানে এটা খুব কিন্তু অর্থনৈতিকভাবে যে ফিজিবল তাও কিন্তু না। না, অর্থনৈতিকভাবে আমাদের সেরকম কোনো আপনার ব্যালেন্স অফ ট্রেড আমরা যদি দেখি বিগত 5 বছর 10 বছর বা তার আগে, আমাদের এরকম ট্রেডিং নাই পাকিস্তানের সাথে। সো এখানে আমাদের কাস্টমস অথরিটি তাদের দৈনন্দিন যে কাজ, রেগুলার কাজ হচ্ছে এই কনসাইনমেন্টগুলো চেক করা, কি এসছে না এসছে, রাইট? এখানে স্মাগল কিছু আসছে কিনা। তারা যখন তাদের দৈনন্দিন কাজ করতে গেছে, আমরা পত্রপত্রিকায় মিডিয়ার মাধ্যমে দেখলাম তাদেরকে বরখাস্ত করে দেওয়া হয়েছে। এটা কি রুল অফ ল? অর্থাৎ পাকিস্তান থেকে কি আসছে এটাও অস্বচ্ছ,
দৃশ্যমান প্রতীয়মান না, এবং আমরা যেটা জানতে পাচ্ছি, শুনতে পাচ্ছি, এখানে আপনার অস্ত্র আসছে, গোলা বারুদ আসছে। আপনি দেখবেন একইভাবে ৭১-এ যখন তারা আমাদের যারা জনপ্রতিনিধি, নির্বাচিত জনপ্রতিনিধি, তাদের সঙ্গে একটা আলাপ আলোচনা বা আপনার প্রতারণামূলক একটা কাজ হচ্ছিল, এবং একটা বিশ্বাসঘাতক যখন যুদ্ধ চাপিয়ে দেওয়া হলো নিরস্ত্র জনমানুষের উপরে, তখন কিন্তু পাকিস্তান থেকে এরকম গোলা বারুদি এসছিল চিটাগংয়ে, অস্ত্র এসছিল। সেটা আমাদের সঙ্গে একটা প্রতারণামূলকভাবে লুকিয়ে লুকিয়ে অস্বচ্ছভাবে এই কাজটা হয়েছিল। সো এখানে কোনো সিমিলারিটি আছে কিনা? এবং এই দেশে যারা আমরা মালিক পক্ষ, আমরা জানবো না কেন আমাদের ট্যাক্স পেয়ের টাকায় এখানে আপনার অথরিটি, কাস্টমস অথরিটি কাজ করে, তাদেরকে তাদের রেগুলার কাজ কেন করতে দেওয়া হচ্ছে না? কেন এই দেশের মানুষ জানবে না? প্রত্যেক কনসাইনমেন্ট আসে, সেটা চেক করা হয়। এটা কেন চেক করা হবে না? এখানে কি আছে আমরা কেন জানতে পারবো না? বৈধ যদি মালামাল আসে, আমরা সেটা দেখবো। এলসিতে যেটা বলা আছে, এলসির সাথে ফিজিক্যালি যে মালামালটা এসছে, এটা ট্যালি করতে হবে না? অবশ্যই। তাহলে তাহলে এটা তো আপনার ফর্মুলা ফর স্মাগলিং, টু সে দ্য লিস্ট। আর দ্য ওয়ার্স্ট পসিবিলিটি সেটা হচ্ছে এখানে আপনার অস্ত্রশস্ত্র আসছে, গোলা বারুদ আসছে, এবং সেটা কাদের হাতে যাচ্ছে? যে জঙ্গিদেরকে, যে জিহাদিদেরকে জেল থেকে ছেড়ে দেওয়া হলো, একজনকে তো আমি শুনলাম হেলিকপ্টার দিয়ে তার এলাকায় পাঠানো হয়েছে। সো হোয়াট ইজ দিস ননসেন্স গোয়িং অন ইন দ্য নেম অফ গভর্নেন্স? এই ম্যান্ডেট এই সরকারকে কে দিয়েছে? তো জনগণ তো দেয়নি। সো দিস ইজ এক্সট্রিমলি সিরিয়াস, এবং এখানে আমাদেরকে জবাবদিহি করতে হবে, এবং যারা জবাবদিহি করবে সেটা হয় সংবাদপত্র, আপনাদের মতো যারা সাংবাদিক আছেন, মিডিয়া আছেন, তাদের মাধ্যমে প্রথমে হয়। কিন্তু এখন তো বাংলাদেশের সংবাদপত্র, মিডিয়া বলতে তো কোনো কিছু নেই। যে আপনি যেমন আলোচনার শুরুতে বলেছেন যে সাংবাদিকদের নামে হত্যা মামলা হয়ে যাচ্ছে। আমরা দেখছি যে প্রতিদিনই সাংবাদিকদের ব্যাংকের হিসাব চাওয়া হচ্ছে, নানাভাবে তারা হয়রানি করা হচ্ছে। অ্যাক্রিডিটেশন, প্রেস ক্লাবের অ্যাক্রিডিটেশন বাতিল করে দেওয়া হয়েছে, এবং সিনিয়র জার্নালিস্ট, স্বনামধন্য জার্নালিস্ট। আবার এদিকে আমরা সরকার একটা অবলা, অসহায়, এরকমও আমরা কথা শুনি যে সরকার তো মামলা দেয়নি, এই মামলা দিয়েছে যারা হচ্ছে শহীদ হয়েছে তাদের পরিবার দিয়েছে, রাইট? এবং তাদের পরিবার যখন কমপ্লেইন্টের কাছে আমরা যখন প্রশ্ন করছি, কিছু সাংবাদিক গিয়ে যখন প্রশ্ন করছে, তারা বলছে আপনাদের নাম তো আমরা দিইনি, আপনাদের নাম এখানে কিভাবে আসলো? তাহলে কি আপনার এখানে কি ভুতুরে কাণ্ড হচ্ছে? এটা কারা করছে তাহলে এই কাজটা? এবং আমি তো বলছি সেম টেমপ্লেট, প্রত্যেক কমপ্লেইন্যান্ট যাদের আপনার ছাত্রী শহীদ হয়েছে তাদের মা বাবা কি একই টেমপ্লেট ইউজ করছে? হাউ ইজ দিস পসিবল? আচ্ছা, তারপর যখন আমরা বললাম যে এরকম স্পিউরিয়াস আপনার ভ্রান্ত ভুয়া কেস দেয়া যাবে না, এবং এগুলার কি কি পদক্ষেপ নেওয়া হবে, তখন সরকার কিন্তু স্বীকার করলো যে হ্যাঁ, এই মামলাগুলো ভুয়া। স্বীকার করে তারা দুইটা প্রজ্ঞাপন জারি করলো যে যাদের বিরুদ্ধে এরকম আজগুবি কোনো অভিযোগ থাকতে পারে না, তখন পুলিশ রিপোর্টের মাধ্যমে তাদের নাম এখান থেকে সরিয়ে দেওয়া হবে, তাদের নাম থাকবে না, রাইট? সেটাও 5 মাস হয়ে গেছে। এই দুটা প্রজ্ঞাপন থাকা সত্ত্বেও, অর্থাৎ সরকার জানে যে এই মামলাগুলো ভুয়া, এগুলো মিথ্যা, সেই জন্যই সরকার এই প্রজ্ঞাপন জারি করেছে, রাইট? আচ্ছা, সেটা কিন্তু কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। 3 নম্বর, সেটা হচ্ছে যে যখন আপনার অ্যারেস্ট হয়, এটা তো সরকার অবলা, অসহায় বললে হবে না, এটা তো সরকার অ্যারেস্ট করছে। তো যারা সরকার জানে যে মামলাগুলার যাদের নাম দেয়া হয়েছে, স্পেশালি যারা সাংবাদিকরা, সব হুকুমের আসামি, সবই হচ্ছে আপনার খুনের আসামি, তাহলে সরকার এদিকে অ্যারেস্ট করছে কেন? একইভাবে আমাদের চিন্ময় দাসের মামলা যদি আমরা দেখি, সাধু চিন্ময় দাসের কথা, সেখানেও একটা ভুয়া মামলা যদি দিয়ে থাকে, বিএনপির একজন
বিএনপি তাকে খুঁজে পাচ্ছে না এবং তাকে বহিষ্কার করেছে দল থেকে, এবং বিএনপি এটাকে ওনও করছে না, তাকে দিয়ে জোরপূর্বক এরকম মামলা করানো কিনা আমরা জানি না, রাইট? তো মামলা একটা ভুয়া মামলা দিয়েছে যেখানে কোনো উপাদান নাই রাষ্ট্রদ্রোহীর। কিন্তু প্রশ্ন হচ্ছে, কারণ এখানে দুটো পতাকা, একটার উপরে একটা ছিল এবং অন্য পতাকাটা তারা দাবি করছেন বাংলাদেশের পতাকাই না, কারণ বাংলাদেশের পতাকায় কোনো আপনার এখানে তারা থাকে না, এখানে তারা ছিল, এটা বাংলাদেশের পতাকা না। সো একটা পতাকার উপরে যদি একটা পতাকা দেয়, এটা রাষ্ট্রদ্রোহী যেই উপাদানগুলো আছে আমাদের পিনাল কোডে 124-এর ক 124A, এটা কোনো উপাদান এখানে নেই, রাইট? সো এখানে আপনার এক্স ফেসি, প্রাইমা ফেসি, ইট ডিসক্লোজেস নো অফেন্স। তার কেন বেল হবে না, আইনজীবীরা কেন দাঁড়াতে পারবে না, আমি এটা কোনো মতেই বুঝতে পারছি না। আর আইনজীবীরা আদালতে না থাকলেও আদালত তো নিজেই দেখতে পারে এটার কোনো উপাদান নাই, তাকে একেবারে নিঃশর্তে মুক্তি দেওয়া উচিত ছিল। কিন্তু প্রশ্নটা আমার হচ্ছে আরেক জায়গায়, যে সরকার যদি এত অসহায় অবলা হয়, মামলা তারা করে নাই, তো তারা অ্যারেস্ট করছে কেন? অ্যারেস্ট তো আর আপনার যিনি কমপ্লেইন্যান্ট, যিনি অভিযোগ করছেন না, অ্যারেস্ট করছেন পুলিশ। পুলিশ হচ্ছে গভর্নমেন্টের পার্ট। হ্যাঁ, এটা সরকার করছে। এটা পুলিশ হচ্ছে প্রশাসন বা এক্সিকিউটিভ অর্গান অফ দ্য গভর্নমেন্টের একটা অংশ, রাইট? কারণ আমাদের এখানে পার্লামেন্টও নাই আর বিচার বিভাগ, তিনটি অর্গান আমরা প্রথমেই বলেছি রাষ্ট্রের। এটা পার্লামেন্টেরও কাজ না, এটা বিচার বিভাগেরও কাজ না। অ্যারেস্ট করছে আপনার এক্সিকিউটিভ অর্গান, ঠিক আছে? সো এটা তো ডাইরেক্টলি সরকার করছে, তারা কেন তাহলে অ্যারেস্ট করছে? আর চিন্ময় দাসের যে অভিযোগটা, সেটা হচ্ছে আপনার দিন দুপুরে আপনার সকলের চোখের সামনে ভিডিও রিল আছে, তো এটা তদন্ত করার জন্য তো তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজন হয় না, কারণ ঘটনাটা, দ্য অ্যালিজড ইনসিডেন্ট সকলের সামনে ঘটেছে। সো রিমান্ডে তাকে কেন নেওয়া হচ্ছে, তাকে কেন জেলে নেওয়া হচ্ছে? এটা তো প্রয়োজন নাই। নাথিং হ্যাজ বিন, এখানে তো কোনো আপনার এফআইআরও ওভাবে হয়নি, আর প্রুফ তো দূরের কথা, প্রুফের কাছেই আমরা নেই। সো জাস্ট একটা সিম্পল কমপ্লেইন্ট, একটা অভিযোগ, এই অভিযোগের ভিত্তিতে সরকার অ্যারেস্ট করছে, এটা মোটেও সমীচীন না, এটা আইনের শাসন না, ইট ইজ অ্যাবিউজ অফ দ্য প্রসেস অফ দ্য ল। এবং আমি যতটুকু জানি সুপ্রিম কোর্টে এরকম অ্যাবিউজের এগেনস্টে আমরা অ্যান্টিসিপেটরি বেল নেই, এবং এটা আপনার আমি ঢাকায় থাকা পর্যন্ত এই বেল আমরা নিয়েছি, আমি নিজে নিয়েছি। এখন হাইকোর্টের দুয়ার বন্ধ কেন? অ্যান্টিসিপেটরি বেল কেন এদেশের জনগণ, মালিকপক্ষ তাদের বিচার বিভাগের ভেতরে দুয়ারে ঢুকতে পারছে না কেন? দুয়ার কেন বন্ধ করে দেওয়া হচ্ছে মুখের উপরে জনগণের? Right to be treated in accordance with law, and only in accordance with law, is the inalienable right of every citizen. Article 31 of the Constitution. এই বিচারের পাওয়ার অধিকার এবং আদালতের ভেতরে ঢোকার অধিকার একজন আইন বিচার প্রার্থী হিসাবে সেটা নিশ্চিত। কিন্তু যারা বিচার প্রার্থী নয়, যারা বহিরাগত, তারা আদালত প্রাঙ্গণে কিভাবে ঢোকে, এজলাসে তারা কিভাবে যায়, জাজদেরকে তারা কিভাবে শাসায়, কে কতিপয় ছাত্র সমন্বয়কারী এই কাজটা করেছে, সবাইকে তারা থ্রেড দিয়ে বেড়াচ্ছে, এই আসপত্তি তারা কোত্থেকে পায়? হু আর দে? এবং আমাদের বর্তমান প্রধান বিচারপতি সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল এটাকেও পুনরুদ্ধার করেছেন। যদি কোনো বিচারকের বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তাহলে সেটা দেখার দায়িত্ব এখানে প্রধান বিচারপতির মাধ্যমে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল করবে। সেটার উপরে তারা কোনো রেসপেক্ট দেখায়নি, এবং সবাইকে এরা নিজেদেরকে ছাত্র বলে দাবি করছে। আপনি কি তাদের কোনো আইডি কার্ড দেখেছেন? কোন কলেজের ছাত্র? না, হাসছেন কেন? আমি তো দেখিনি। তারা কি এটা প্রতারণা করছে, মিথ্যা বলছে? আসল যারা ছাত্রছাত্রীরা ছিল তারা তো সবাই, তাদের সাথে কেউ নেই এখন। তারা সমন্বয়কারী কার সঙ্গে সমন্বয় করছে? মন্ত্রণালয়ের সাথে, ল মিনিস্ট্রির সাথে? কোন উপদেষ্টার সঙ্গে তারা সমন্বয় করছে? এই নতুন যারা আপনার ছাত্ররা, যারা আপনার সমন্বয় যারা ছিল, তারা যারা আপনার
সরকারে ঢুকেছে? আপনার কিসের ছাত্র? তাদের কি কোনো হালাল রোজগার আছে? তারা কি কোনো উদ্যোক্তা? তারা যদি চাকরি না পায়, একটা কেরানির চাকরি তারা করেছে? তাদের কোনো রুজি রোজগার আছে? জীবন যুদ্ধে তারা কি নেমেছে? তাদের কোনো অভিজ্ঞতা আছে কোনো কিছুতে? এটা কি সরকারি লাঠিয়াল বাহিনীতে পরিণত হয়েছে? তারা কারা? কোনো ছাত্র শিক্ষকের গায়ে হাত তুলতে পারে? আমাদের দেশে কৃষ্টি, কালচার, সংস্কৃতি যেটা আছে, আমরা ভদ্র নমনীয় মানুষ, মিষ্টিভাষী বাঙালিরা, অতিথিপরায়ণ মানুষ। এই উগ্রবাদ তো এটা আমাদের সঙ্গে যায় না। এরা কারা? যে ইসলাম আমরা জানি সেই ইসলামও হচ্ছে শান্তির ধর্ম। উগ্রবাদী ইসলাম তো আমরা কখনো জানি না, বুঝি না। এটা তো আমাদের সঙ্গে তো এদের কোনো সম্পৃক্ততা আমি আছে বলে মনে করি না। সো আমাদেরকে সেপারেট করতে হবে। যে তারা আমাদের বাঙালি যে কৃষ্টি, সভ্যতা, কালচার, এটার সাথে এদের কোনো সম্পর্ক নাই। এবং বাঙালি বা আমাদের বাংলাদেশী আমরা যারা নিজেদেরকে দাবি করি, তাদের সঙ্গে এই উগ্রবাদী যারা করছে, এরা কোত্থেকে এসছে আমরা জানি না। What is তাহলে this? এই অবস্থা থেকে আমরা বেরিয়ে আসবো কিভাবে? আমার মনে হয় যেটা বললাম যে একটা আমাদের নির্বাচিত সরকার খুবই প্রয়োজন, এবং ইভেন আমাদের যারা উন্নয়ন পার্টনার, ইউএস বলেন, এবং ইউএস থেকে আমরা দেখছি কতগুলো স্টেটমেন্ট এসছে, এবং রিসেন্টলি বোধহয় ইউএস অ্যাম্বাসেডর ইন দিল্লি, তারপরে আপনার ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনে, এবং ট্রাম্প নিজেও অনেকগুলা স্টেটমেন্ট দিয়েছে যে আমাদের একটা নির্বাচিত সরকারের প্রয়োজন, এবং সেই নির্বাচন করবে একটা তত্ত্বাবধায়ক সরকার। এই বর্তমানে যারা আছে তারা নয়। তো তাদের একটা সেফ এক্সিটের প্রয়োজন, এবং আমার মনে হয় ওনাদের যদি প্রজ্ঞা থাকে, এবং আমি আশা করি থাকবে, আমার মনে হয় তাদের প্রয়োজন সেটা নেগোশিয়েট করা। আচ্ছা, এই জায়গায় আমি যদি আপনাকে আরেকটা প্রশ্ন করি যে আদালত যেদিন রায় দিয়েছিলেন অন্তর্বর্তী কেয়ারটেকার গভর্নমেন্টের ব্যাপারে, ঠিক সেই দিনই বর্তমান অ্যাটর্নি জেনারেল তিনি বলেছিলেন যে অন্তর্বর্তী সরকারই তত্ত্বাবধায়ক সরকার হিসাবে দায়িত্ব পালন করতে পারে। এটাকে আপনি কিভাবে দেখেন? অ্যাটর্নি জেনারেলকে আমি খুব স্নেহ করি। ঝিনাইদার আমাদেরই ছোট ভাই। তবে আমার মনে হয় এই জায়গাটায় উনি চরম একটা ভুল করেছেন। এটা আইন সিদ্ধ না, এটা সঠিক না, উনি যে কথাটা বলেছেন। তত্ত্বাবধায়ক সরকারের কতগুলা ক্যারেক্টারিস্টিক্স আছে, এবং আমাদের অ্যাটর্নি জেনারেল আসাদ, আমি মনে করি যে সে আপনার আইনি যুক্তিতে তাকে যদি ধরিয়ে দেওয়া গেলে যে তার যে ভুলটা হয়েছে, সেটা উনি ইজিলি সেটাকে অ্যাকসেপ্ট করবে। কারণ তত্ত্বাবধায়ক সরকার ইজ হেডেড বাই নো আদার দেন দ্য ইমিডিয়েট পাস্ট চিফ জাস্টিস, ঠিক আছে? সো এবং তাদের মেয়াদ হয় 3 মাস, রাইট? এবং যে ক্যারেক্টারিস্টিক্সগুলো থাকে তত্ত্বাবধায়ক সরকারের, অর্থাৎ তারা কোনো পলিসি ম্যাটারে নাক গলায় না, সেখানে ঢোকে না। তাদের মূল কাজ হয় যে ইলেকশন কমিশনকে শক্তিশালী করা এবং ভোটার তালিকা হালনাগাদ করে একটা ইলেকশন করা। সো এই সরকারের ক্যারেক্টারিস্টিক্স কিন্তু মোটেও সেটা না। সো এটাকে টেনে হেঁচড়ে আপনার একটা ছকের ভিতরে, তত্ত্বাবধায়ক ছকের ভিতরে তাকে খুব জবরদস্তি করে ঢোকানোর চেষ্টা করাটা সমীচীন হবে না, এটা আইন সিদ্ধ হবে না, এটা সংবিধান বহির্ভূত। সো এখানে আমার মনে হয় অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি, এবং এখানে বলা যে এটা নিজেরাই তারা কিন্তু তত্ত্বাবধায়ক সরকার নিজেদেরকে দাবি করছেন না। অ্যাটর্নি জেনারেল বলার পরে কিন্তু সরকার রাতারাতি বলে নেই যে আমি তত্ত্বাবধায়ক সরকার, রাইট? সো এখানে তাদের একটা এটা অ্যাটর্নি জেনারেল নিজস্ব, খুবই একটা নিজস্ব তার অভিমত, যেটা উইথ ডিউ রেসপেক্ট টু হিম, এবং ইটস ইনকারেক্ট, অ্যাবসলিউটলি আটারলি ইনকারেক্ট। এটা মোটেও আপনার সংবিধানে। আরেকটা বিষয় আমি একটু বোঝার জন্য আর কি, যে মানে আদালত যখন বললেন যে তত্ত্বাবধায়ক সরকার মানে পুনর্বহালের যে রাইট দিলেন, এর মাধ্যমে কি অটোমেটিক্যালি এখন কেয়ারটেকার গভর্নমেন্টটা মানে
কার্যকর হয়ে গেল, নাকি আমাদের রিভিউর জন্য ওয়েট করতে হবে বা আর কোনো পদক্ষেপ নেওয়ার ব্যাপার আছে? আমার মনে হয় লিগালি আপনার পঞ্চদশ সংশোধনী যেটাকে দিয়ে কেয়ারটেকার সরকার বাতিল করা হয়েছিল, এখন কিন্তু এটা বাতিল না, রাইট? জি, এটা বাতিল আছে এটা বলা যাবে না, অর্থাৎ এটা সংবিধানের একটা অংশ। এখানে আপনার একটা রিভিউ পেন্ডিং আছে, সেটা হচ্ছে আপনার আমাদের মিস্টার জাস্টিস খায়রুল হক যে রায়টা দিয়েছিল, এবং সেই রায়টাকে নিয়ে অনেক কন্ট্রোভার্সি আছে। ওই রায়টাকে যখন উনি ওপেন কোর্টে যখন বলেছিলেন, ওখানে উনি বলেছিলেন যে 2 টার্ম তত্ত্বাবধায়ক সরকার থাকতে পারে, কিন্তু ওই রায়টা উনি লিখার আগেই তৎকালীন সরকার অপেক্ষা না করেই এই পঞ্চদশ সংশোধনী নিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করে দেয়, রাইট? এটাও কিন্তু এক ধরনের অ্যাপ্রোপ্রিয়েট না, এবং খুব যদি আমি স্ট্রিক্টলি বলি, ইট অলমোস্ট ইজ এ কন্টেম্প্ট অফ কোর্ট। আপনি রায়টা কি আসছে ওটা না দেখেই আপনি পঞ্চদশ সংশোধনী বাতিল করে দিলেন। সো টু হোয়াট এক্সটেন্ট এটা আপনার আপনার জুডিশিয়ারি বা বিচার বিভাগের উপরে সম্মান দেখানো হচ্ছে, আদৌ হলো কিনা? সো অথচ আওয়ামী লীগ সরকারই কিন্তু ক্ষমতায় এসেছিল তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে, তত্ত্বাবধায়ক সরকারের জন্য তারাই আন্দোলন করেছিল। কারেক্ট, কারেক্ট। এবং এখানে অ্যামিকাস কিউরি রাখা হয়েছিল মিস্টার জাস্টিস খায়রুল হকের এই রায়টা দেওয়ার আগে, যেখানে আমার পিতাও অ্যামিকাস কিউরি ছিলেন, এবং সেখানে উনি জোরালোভাবে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে ওনার অভিমত দিয়েছিলেন, এবং অ্যামিকাস কিউরি যারা ছিল আপনার 99%, ইনফ্যাক্ট একজন বাদে বোধহয় সকল অ্যামিকাস কিউরি কিন্তু তত্ত্বাবধায়কের পক্ষেই কথা বলেছিলেন। এবং বাংলাদেশে যখনই আমাদের একটা লফুল এবং পিসফুল ট্রানজিশন অফ পাওয়ার হয়েছে, ক্ষমতা হস্তান্তর হয়েছে আপনার পিসফুলি, এটা তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে হয়েছে। এবং আমার মনে আছে হরতাল, অবরোধ এরশাদের সময় চলছিল, আমার বাচ্চা তখন ছোট ছিল, স্কুলে যেতে পারছিল না, অনেক দিন এরকম আন্দোলনের ফসল ছিল কিন্তু তত্ত্বাবধায়ক সরকার। এবং মিস্টার জাস্টিস শাহাবুদ্দিন উনি প্রথম আপনার কেয়ারটেকার সরকারের হেড হলেন, রাইট? তত্ত্বাবধায়ক সরকারের ফর্মুলা ইজ নট পারফেক্ট, এটাকে ইমপ্রুভ করা যায়, কিন্তু ইমপ্রুভ আবারও কারা করবে? আপনার জনপ্রতিনিধিরা করবে, পার্লামেন্ট করবে। এটা একটা সরকার আরেকটা সরকারকে আপনার ছিঁড়ে কেটে তত্ত্বাবধায়ক সরকারকে চেঞ্জ করতে পারে না বা সংবিধানকে চেঞ্জ করতে পারে না। এটা পারে আমাদের হাউস অফ দ্য নেশন, পার্লামেন্ট, সংসদ, উইথ 2/3 মেজরিটি, 2/3 আপনার মেম্বারদের যখন ভোটের মাধ্যমে তারা এটা করতে পারে। অর্থাৎ সরকার এবং পার্লামেন্ট এক জিনিস না, দুইটা দুই জিনিস। ওকে, সো এই ক্যারেক্টারিস্টিক্স এই সরকার নেই। আপনি প্রশ্ন করেছেন এটা কিভাবে, এটা আপনার তাদের এক্সিট রুট কিভাবে হতে পারে। এখানে দেখবেন সংবিধানের 141 এর অনুচ্ছেদে, পুরো অনুচ্ছেদেই প্রেসিডেন্ট মহামান্যকে কিছু ক্ষমতা দেওয়া আছে। যদি আপনার কোনো সংকট দেখা যায়, অভ্যন্তরীণ সংকট এবং অর্থনৈতিক সংকটও যদি দেখা যায়, তখন কিন্তু একটা এমার্জেন্সি উনি জারি করতে পারেন 120 দিনের জন্য, অর্থাৎ শুধু 4 মাস। এটা কিন্তু কোনো মার্শাল ল না, এটা কিন্তু আর্মি দ্বারা এটাকে জারি করা হচ্ছে না, এটা সংবিধানের ভেতরেই এই কাজটা করা সম্ভব। এবং আমি মনে করি একটা নিরপেক্ষ নির্বাচনের আগে এই যে অস্ত্রগুলা বললাম, এই অস্ত্র উদ্ধার করা অভিযানটা খুবই 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 প্রয়োজন। এবং এটা এই 4 মাসের ভেতরে এই অবৈধ অস্ত্র উদ্ধার করা খুবই প্রয়োজন, এবং জঙ্গি জিহাদি যারা আছে, যারা অলরেডি কনভিক্টেড, তাদেরকে আবার পাকড়াও করা প্রয়োজন, যাতে দেশে একটা স্থিতিশীল অবস্থা আসে। এবং জাতিসংঘের, আপনি যে কথাটা বলেছিলেন যে জাতিসংঘের যারা আপনার তদন্ত করতে এসেছিল, ইনভেস্টিগেশন, একটা এনকোয়ারি যেটাই বলেন না কেন, করতে এসেছিল, ফ্যাক্ট ফাইন্ডিং টিমকে আমার মনে হয় আবারও তাদেরকে আমন্ত্রণ জানানো প্রয়োজন। তারা আসুক, তারা দেখুক
এবং তাদের সামনেই জাতীয় আন্তর্জাতিকভাবে যখন এইখানে অবৈধ অস্ত্র উদ্ধার হবে, তখনই আমার মনে হয় এই যে একটা তৃতীয় একটা শক্তি বা গোষ্ঠী ছিল যারা এই নির্মমভাবে আপনার শিশু হত্যা করেছে, যেটা আমাদের উপদেষ্টা সাখাওয়াত সাহেবও ইঙ্গিত দিয়েছেন ওনার বক্তব্যে, পুলিশ হত্যা করেছে। এবং আমাদের অনেকগুলো রিল আছে, ছবি আছে, যেখানে প্রতীয়মান দৃশ্যমান যে স্কার্মিশ হচ্ছে ছাত্র এবং পুলিশের ভেতরে, হয়তো কোনো একটা রাস্তায় মেট্রো রেলের উপরে আমার দুইটা সিলোয়েট আমি ছবি দেখেছি, এখানে স্নাইপার দিয়ে উপর থেকে গুলি করছে। শিশুদেরকে যখন মারা হয়েছে বারান্দার ভেতরে, এটা তো তারা তো ছাদে ছিল না, অনেক শিশুরা যারা বারান্দায় মারা গেছে, তো এটা তো হেলিকপ্টার দিয়ে গুলি করলে হবে না। আর নিচে যদি গোলাগুলি হয় তাহলে বুলেটের ট্র্যাজেক্টরি এটা তো 2তলা 3তলাতে আসবে না। তাহলে প্যারালালি বাসার উল্টো দিকে কোনো বারান্দায় হয়তো স্নাইপার নিয়ে কেউ ছিল। সো এই ফ্যাক্ট ফাইন্ডিংটা আমাদের খুবই জরুরি, এবং অবৈধ অস্ত্র যখন উদ্ধার হবে এগুলো আমার মনে হয় প্রতীয়মান দৃশ্যমান হবে, এবং এদেরকে যারা আমাদের দেশের একেবারে রাষ্ট্রের যারা শত্রু, যারা জনগণের শত্রু, মানুষের শত্রু, যারা জঙ্গি জিহাদি, তাদেরকে আমার মনে হয় এই অবৈধ অস্ত্রের সাথে তাদেরকেও রাউন্ড আপ করা দরকার। এবং এরা তো অলরেডি নিষিদ্ধ আছে, আর যারা নিষিদ্ধ নাই এখনো তাদেরকে নতুন করে জঙ্গি হিসাবে স্বীকৃতি দেওয়া এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, এবং নিষিদ্ধ করতে হলে আবারও নিষিদ্ধ করা। এবং এটাকে যখন ক্লিন আপ করা হবে, এন্ড টাইম ইজ ভেরি লিমিটেড, 3 মাস 4 মাসের ভিতরে এই কাজটা করতে হবে। তারপরে আপনার মহামান্য আমাদের যিনি রাষ্ট্রপতি, এবং রাষ্ট্রপতি ব্যক্তি হিসেবে কে ওই গদিতে বসে, এটা প্রাসঙ্গিক না, এটা হচ্ছে আমার রাষ্ট্রের একটা প্রতীক, এটা একটা পোস্ট। হ্যাঁ, সেই রেসপেক্ট রাষ্ট্রপতি নিশ্চয়ই পাবে। সো তখন ওনাকে এই আপনার ইমিডিয়েট পাস্ট যিনি চিফ জাস্টিস, তার তত্ত্বাবধানে একটা আপনার তত্ত্বাবধায়ক সরকার গঠন করে 3 মাসের ভিতরে ইলেকশন, যেখানে আমাদের রাষ্ট্রের পুলিশ, মিলিটারি এবং সরকার, তারা সবাই সহযোগিতা করবে ইলেকশন কমিশনের সাথে। এটা যদি আপনার ডিসেম্বরের পরে হয়, তাহলে বর্তমান যিনি প্রধান বিচারপতি আছেন ওনার হয়তো রিটায়ারমেন্ট হয়ে যাবে, তখন মিস্টার জাস্টিস রিফাত আপনার তত্ত্বাবধায়ক সরকারের প্রধান হবেন। আর যদি সেটা তার আগেই হয়, তাহলে ইমিডিয়েট পাস্ট যিনি চিফ জাস্টিস ছিলেন ওবায়দুল হাসান শাহিন সাহেব, ওনার তত্ত্বাবধানে একটা আপনার তত্ত্বাবধায়ক সরকার গঠন করে ইলেকশনটা করা প্রয়োজন। কারণ এই সরকারের কোনো ম্যান্ডেট আর নেই, আর থাকলো না, বিকজ আপনার 13 অ্যামেন্ডমেন্ট আবার জেগে উঠেছে। এই 13 অ্যামেন্ডমেন্ট থাকা অবস্থায় এই সরকার ইলেকশন করতে পারে না। তত্ত্বাবধায়ক সরকার কবে গঠন হবে সেটা, যেটা আপনি বললেন যে রিভিউটা পেন্ডিং আছে, আমার মনে হয় অতি শীঘ্রই সেটা হয়তো আপনার শুনানি হয়ে যাবে, সেই রিভিউটা, এবং তখন আমাদের আর কোনো বাধা থাকবে না একটা তত্ত্বাবধায়ক সরকার প্রতিষ্ঠা করা। জি, কিন্তু বর্তমানে যে অবস্থা আছে, বর্তমান সরকারের তো আর এখতিয়ার থাকলো না ইলেকশন পরিচালনা করার, সেটা আইনগতভাবে বর্তমান সরকার আর নির্বাচন পরিচালনা করার কোনো এখতিয়ার রাখেন না। এবং আরেকটা আমরা দেখলাম যে বর্তমান সরকার খালি কালক্ষেপণ করছে না, এখানে আপনার প্রধান উপদেষ্টা একটা ইঙ্গিত দিলেন যে আগামী বছর, এই বছরের শেষে অথবা আগামী বছরের মাঝামাঝি, ওনার প্রেস সচিবও একই লাইনে কথা বললেন, কিন্তু আরেকজন উপদেষ্টা এসে বললেন, ওনার কি দপ্তর আমি জানি না, দপ্তরবিহীন উপদেষ্টা কিনা সেটা জানি না, প্রেস সেক্রেটারি প্রথম বলছিলেন যে মানে উনি একটু বাড়তি সময় বলেছিলেন যে জুন পর্যন্ত। কিন্তু একজন উপদেষ্টা, যিনি কোনো দপ্তর আছে কিনা আমি জানি না, দপ্তরবিহীন উপদেষ্টা কিনা, তিনি এসে বললেন যে এটা হচ্ছে সংস্কার সাপেক্ষে। দ্যাট ইজ টোটালি ডিফারেন্ট, এবং প্রধান উপদেষ্টার উপরে কথা বলে দিলেন। এবং লাস্ট এই বিষয়টা আমার মনে হয় আমরা আলোকপাত করতে পারি, সেটা হচ্ছে যে এই আপনার আজকেই তো আপনাদের ওখানে বোধহয় গতকাল, না, আপনি তো কানাডায় আছেন, বা ঢাকায়, বাংলাদেশে বোধহয় এই যে প্রক্লামেশন নিয়ে
তারা যে উদ্যোগটা নিয়েছিলেন সেটাও খুবই একদিক যেমন হাস্যকর, অন্যদিকে এটা আমি কি বলবো, ইট ইজ ভেরি সিরিয়াস অ্যাট দ্য সেম টাইম। এবং আইন বহির্ভূত, প্রজ্ঞা বহির্ভূত। আপনার 31শে ডিসেম্বর তারা একটা প্রক্লামেশন জারি করতে যাচ্ছিলেন, এই সো কল্ড আপনার সমন্বয়কারী, হ্যাঁ, যারা আমি বললাম ছাত্র বলে দাবি করেন, আমি তাদের কোনো আইডি দেখিনি, এবং তারা নিজেদেরকে নিজেরা অ্যারোগেট করছে দিস অথরিটি বলবো না, র পাওয়ার, হ্যাঁ, যে তাদের এই ক্ষমতা আছে। বেসড অন হোয়াট? তারা কোত্থেকে আসছে? আমাদের একটা আবার আমি আমার পিতাকে স্মরণ করছি, ব্যারিস্টার আমিরুল ইসলাম সাহেব। ওনার হাতে বাংলাদেশের জন্ম সনদ তৈরি হয়েছিল 10ই এপ্রিল 1971-এ, এবং আমি শ্রদ্ধার সাথে ওনাকে স্মরণ করছি। এটা ছিল বাংলাদেশ রাষ্ট্রের একটি জন্ম সনদ। এটাকে আমরা বলি প্রক্লামেশন অফ ইন্ডিপেন্ডেন্স। এরা হচ্ছে প্রক্লামেশন। এরা কোত্থেকে আসছে প্রক্লামেশন করবে এরকম? এবং একটা এটা ড্রাফট আমি সার্কুলেট হয়েছে সোশ্যাল মিডিয়াতে, আমি দেখেছি। হাস্যকর, একেবারে মেধাহীন। এবং বাবার ওই ড্রাফটটাকে তারা ফলো করার চেষ্টা করেছে, যেহেতু দিয়ে তারা একটা যুক্তি দেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ, অ্যাবসার্ড এবং স্ববিরোধী। আপনার সরকার, গভর্নমেন্ট লেড ক্যাপিটালিজম, মানে শব্দগুলো যেগুলো চয়ন করেছে, ইটস কি বলবো, এটা খুব মেধার পরিচয় আমরা পাইনি। সো এই সোকল ছাত্রদেরকে, যাদেরকে আপনারা মিডিয়াতে তাদেরকে মাথায় তুলেছেন মেধাবী বলে বলে, আমি এরকম কোনো মেধার পরিচয় পাইনি, বরঞ্চ আমি পেশি শক্তি বলবো না, এটা স্কুল বয় বুলি, আপনার থাগস অ্যান্ড বুলিস, হুলিগানস, এবং মানুষকে খালি থ্রেট দেয়া। এবং 31 তারিখে আমি কি দেখলাম, তারা সবাইকে তো থ্রেট দিয়ে বেড়াচ্ছে, বর্তমান সরকারকেও থ্রেট দিয়েছে যে 15 তারিখে, হ্যাঁ 15 তারিখের ভিতরে তোমাদেরকে এটা করতে হবে, অর এলস, আদারওয়াইজ খবর আছে, রাইট? দ্যাটস অল দে আন্ডারস্ট্যান্ড। আপনি দেখেন, একটা রাষ্ট্র পরিচালনা করতে হলে যেই প্রজ্ঞার প্রয়োজন, সৃষ্টিশীল গঠনমূলক শক্তির প্রয়োজন, সেটা কিন্তু তাদের নেই। তাদের যেটা তারা ডিসপ্লে করছে সেটা হচ্ছে একটা ডিস্ট্রাকটিভ ফোর্স। এই আমি আপনাকে এই কম্পিউটারের সামনে বসে কথা বলছি, এখানে আমাদের জুমে বলেন বা আপনার এটাকে যদি আমি ডিস্ট্রয় করতে চাই, ইটস ভেরি ইজি। এটা উঠিয়ে এখন আমি আছাড় দিয়ে ভেঙে ফেলতে পারি। কিন্তু এরকম একটা ল্যাপটপ বা কম্পিউটার তৈরি করতে অনেক সময় লাগবে, মেধা লাগবে, প্রজ্ঞা লাগবে, টেকনিক্যাল নো হাউ লাগবে, নলেজ লাগবে। সো এই শক্তিটা হচ্ছে একটা ক্রিয়েটিভ শক্তি, সৃষ্টিশীল শক্তি। সেটা তো আমি তাদের মাঝে মোটেও লক্ষ্য করছি না। সৃষ্টিশীল কোনো কিছু তাদের ভিতরে আমি দেখছি না। তাদের সবকিছু হচ্ছে আপনার ভণ্ডুল করা, ভাঙা, নষ্ট করা। একটা সরকারকে টেনে হেঁচড়ে নামানো অনেক সহজ, কিন্তু একটা রাষ্ট্র পরিচালনা করা সেটা অনেক কঠিন কাজ। তো সেরকম কোনো আমি তাদের স্কিল বা দক্ষতা বা প্রজ্ঞা তাদের ভিতরে অনুপস্থিত। এবং তাদের এখানে আপনারা যখন সাংবাদিকতা শুরু করেন বা যখন শিক্ষানবিশ আইনজীবী হয়, তারা কিন্তু আপনার সিনিয়রদের সাথে থাকে, শেখার চেষ্টা করে, মুরব্বীদের সাথে তারা কিন্তু সময় কাটায়, তারা কাউকে না কাউকে গুরু মানে, হ্যাঁ, এই দীক্ষা নেয়। এদের ভিতরে এরকম আমি কোনো কিছুই দেখছি না। তারা সব জানতে সব জানে এবং সবাইকে খালি থ্রেট করছে, এবং বর্তমান সরকারকেও থ্রেট করেছে 31 তারিখে। এবং এই প্রক্লামেশন, আমার এই প্রক্লামেশনকে, যেটা স্বাধীনতার ঘোষণাপত্র, এটা যতদিন বাংলাদেশ থাকবে এটা থাকবে, এটা পরিবর্তনশীল নয়। একটা সংবিধান অ্যামেন্ড হতে পারে, কিন্তু আমার জন্ম সনদ কখনো অ্যামেন্ড হবে না। তারা এই জন্ম সনদকে প্রশ্নবিদ্ধ করছে, তারা আরেকটা প্রক্লামেশন দিতে চাচ্ছে। এটা একটা ফৌজদারি অপরাধ 123-এর, এটা রাষ্ট্রদ্রোহী শামিল একটা অপরাধ। আমার প্রশ্ন হচ্ছে যে আবার বর্তমান সরকার এদিকে কেন প্রশ্রয় দিচ্ছে?
এরা হচ্ছে অপরাধী। এই অপরাধীকে কেন পাকড়াও করা হচ্ছে না? এদেরকে কেন জেলে নেওয়া হচ্ছে না? কিন্তু আপনাদের মতো সাংবাদিকদেরকে মিথ্যা মামলা দিয়ে খুনের আসামি করে জেলে নেওয়া হচ্ছে। কিন্তু রাষ্ট্রদ্রোহী যারা একটা আপনার অঘটন করছে, এরকম একটা আপনার অপরাধ প্রকাশ্যে দিবালোকে তারা ডিক্লেয়ার দিয়ে করছে, তাদের এগেইনস্টে কেন কোনো অ্যাকশন নেই? এবং আমাদের দেশপ্রেমিক সেনাদের কিন্তু এখন যথেষ্ট ক্ষমতা দেয়া হয়েছে। ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে তারা পাওয়ার দেয়া হয়েছে সিআরপিসি 65 এ তারা কিন্তু এদেরকে আপনার ডেকে নিয়ে আসতে পারে। ১০৭ ধারা সিআরপিসিতে তাদেরকে মুচলেখে নিতে পারে যে খবরদার তোমরা এরকম আ রাষ্ট্রদ্রোহী কথাবার্তা বলবে না। মুচলেখে দাও। যদি তারপরেও যদি তারা সেটা না করে তাহলে ১২৭, ১২৮, ১২৯, ১৩০, ১৩১, ইভেন ১৩২ ও যথেষ্ট ক্ষমতা আছে তাদেরকে ছত্রভঙ্গ করে তাদেরকে তুলে নেওয়া এবং তাদেরকে অ্যারেস্ট করা। চিন্ময় দাসদের মতো মানুষকে অ্যারেস্ট করা না। হুকুমের আসামি বলে আইনজীবীদেরকে আপনার মামলা দেয়া বা সাংবাদিকদেরকে মামলা দেয়া বা অ্যারেস্ট করার বিষয় না। এখানে আমার দেখছি যারা শহীদ সন্তান, বুদ্ধিজীবী যাদের কে খুন করা হয়েছে, তাদের সন্তানদেরকে অ্যারেস্ট করে নিয়ে গেছে এবং সাংবাদিকদের শ্যামল দত্ত, মোজাম্মেল বাবু, রূপা, শাহরিয়ার কবির ভাই, আমাদের শাকিল শাকিল যারা আছে এদের সাথে আরো শমী কায়সার, হ্যাঁ? এরা কেন জেলে? এবং একেকটা দিন তারা যে জেলে আপনার সময় তাদের যাচ্ছে, এটার জন্য ক্ষতিপূরণ কে দেবে? সরকারে যারা আছে প্রত্যেককে আমি বলতে চাই যে they are personally liable. কারণ এটা তারা তো রাষ্ট্রের বিরুদ্ধে কোনো রাষ্ট্রদ্রোহী কাজ করে নাই। তারা কোনো খুনেরও তারা কোনো আপনার মার্ডার কেসেও তারা কোনো মার্ডার করে নাই। তাহলে এটা যে অন্যায়ভাবে তাদেরকে জেলে নেওয়া হচ্ছে, এই ক্ষতিপূরণ একেকটা দিন। এবং এদের অনেকে কিন্তু মোজাম্মেল বাবু কিন্তু আপনার অসুস্থ তিনি। ক্যান্সারের রোগী, রাইট? এটা রিল্যাপস শ্যামল করতে দত্ত পারে। অসুস্থ। শ্যামল দত্ত অসুস্থ, শাহরিয়ার কবিরের অনেক কমপ্লিকেশন আছে। উনি এখন আম বেশ আমাদের সিনিয়র আ হয়ে গেছেন। ১০ বছর আগে ১৫ বছর আগে উনি যখন জেলে গিয়েছেন সেই শাহরিয়ার কবির আজকে সেই একই শাহরিয়ার কবির না। হি ইজ সিনিয়র ইন এইজ। উনার ডায়াবেটিস থেকে শুরু করে অনেক কমপ্লিকেশন আছে। ওষুধ ঠিকমতো তাদেরকে দেয়া হচ্ছে না। এবং এই শীতের ভেতরে তারা কাবু হয়ে গেছে। এবং আমাদের সাংবাদিকতার এখানে সেলফ সেন্সরশিপ অনেক আছে, নো ডাউট অ্যাবাউট ইট। সাংবাদিকতা একেবারে পারফেক্ট না। কিন্তু সেটার জন্য সেমিনার, সিম্পোজিয়াম করেন, একটা এনেবলিং এনভায়রনমেন্ট তৈরি করেন। কিছু সংবাদপত্রের অফিসের সামনে গরু জবাই করা হচ্ছে। এটা কি মেসেজ দেওয়া হচ্ছে যারা ওখানে চাকরি করে বা ওই সংবাদপত্র যারা সম্পাদক? সামগ্রিকভাবে সংবাদপত্রের প্রতি তো এক ধরনের একটা হুমকি সুলভ বার্তা দেওয়া হচ্ছে। আইনজীবীদের উপরেও তাই। এবং কিছু আইনজীবীকে আপনার আদালতে এসে যারা রেগুলার প্র্যাকটিশনার তাদের উপরে হুমকি-ধমকি হচ্ছে। হ্যাঁ? সো কালো কোটধারী এখানে অনেকেই সনদ নিয়েছে বা পেয়েছে যারা রেগুলার প্র্যাকটিশনার না, যারা রেগুলার কোর্ট করে না। সো দে আর লাইক থাগস। এবং এই আপনার অবক্ষয়ের জন্য প্রত্যেকটি ইনস্টিটিউশন অবক্ষয়ের জন্য আম আমি যে এই সরকারকে শুধু দায়ী করব তা না। এটা সাকসেসিভ সব সরকারকেই দায়ভার নিতে হবে। এবং এটা ক্রিটিকিং হবে। যে কোথায় সাকসেসিভ সরকার ভুল করেছে। কিন্তু এটার অর্থ এটাকে ইমপ্রুভ করা। আমার রাষ্ট্রকে আরো উপরের দিকে নিয়ে যাওয়া। এটার অর্থ এই না যেটা বর্তমান সরকার করছে যে আরো অবক্ষয়ের দিকে ঠেলে দিচ্ছে। ট্রু। সো আমরা কি তাহলে ইংরেজিতে একটা কথা আছে জাম্পিং ফ্রম দ্য ফ্রাইং প্যান টু দ্য ফায়ার। তো আমরা কি এখানে আপনার জ্বলন্ত উনুন থেকে আমরা আসলে আগুনেই এখন পড়ে গেছি। আমরা হ্যাঁ, এই জায়গা থেকে কিভাবে বেরিয়ে আসবো জানি না। বেরিয়ে আসবো। জি। আমরা তো সেটা যেটা বললাম একটা উপায় আমরা তো বললাম যে প্রেসিডেন্ট যদি ১৪১ অনুচ্ছেদের কর অনুচ্ছেদের আলোকে যদি একটা জরুরি অবস্থা
জারি করেন এবং বর্তমানে যারা আছেন তাদেরকে একটা তারা যদি ওইভাবে নেগোশিয়েট করেন যে তারা একটা প্রপার এক্সিট রুট চায়, সেটা করা যেতে পারে। এবং তারপরে আপনার অবৈধ অস্ত্র উদ্ধারের কাজটা করতে হবে। জাতিসংঘের যারা ফ্যাক্ট ফাইন্ডিং টিম তাদেরকে আবার আমন্ত্রণ দিয়ে আনতে হবে। এবং আমাদের একটা জঙ্গি রাষ্ট্র, জিহাদি রাষ্ট্রতে আমরা কখনোই হব না। যে যারা করছে তাদের খবর আছে এবং তাদেরকে আপনার পাকড়াও করে একটা ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করা। এবং এই যে আপনার লাস্ট যেটা একজন সমন্বয়কারী বলল যে আমরা মিলেমিশে ঐক্যমতের ভিত্তিতে প্রক্লেমেশন করব, এটাও কিন্তু একটা এই চিন্তাটাই একটা অপরাধ। এটা রাষ্ট্রদ্রোহী শামিল এবং বৃহত্তর দুইটা দলের একটা দলে কিন্তু এটার সাথে নেই। অর্থাৎ আমরা যদি ধরে নেই বিএনপির 38% বা 40% ভোট আছে, আওয়ামী লীগেরও কম বেশি তাই আছে, তাহলে আপনার 80% অফ দ্য পপুলেশন ইজ নট উইথ দেম। মিলেমিশে আপনি নতুন করে জন্ম নেবেন? এই অ্যাবসার্ড কথাবার্তা কি, এগুলো কি বলে এরা? আপনি মিলেমিশে নতুন করে আবার আরেকটা জাতির জন্ম দিবেন? বাংলাদেশের পেটের থেকে বাংলাদেশে তো জন্ম হওয়া সম্ভব না। পাকিস্তানের পেটের থেকে বাংলাদেশ হতে পেরেছে এবং আমরা ছিলাম একমাত্র রাষ্ট্র যারা বৈধভাবে এই কাজটা করতে পেরেছি। প্যালেস্টাইন এখনো পারেনি। যারাই এই স্বপ্ন দেখেছে তাদেরকে বিচ্ছিন্নবাদী বলা হয়েছে, রাষ্ট্রদ্রোহী বলা হয়েছে। সো বাংলাদেশের পেটের থেকে কেউ যদি আরেকটা নতুন কিছু জন্ম দেওয়ার চেষ্টা করে, সে হচ্ছে রাষ্ট্রদ্রোহী। এবং বাংলাদেশ আমরা সক্ষম হয়েছিলাম কিভাবে? কারণ আমাদের একটা ইলেকশন হয়েছিল, আমাদের আত্মনিয়ন্ত্রণ অধিকার আমরা চর্চা করেছিলাম ইলেক্টেড প্রতিনিধিদের মাধ্যমে। এখানে ইলেক্টেড প্রতিনিধি তো কেউ নেই। এরা কারা? এবং গণপরিষদ একটা জাতির ইতিহাসে একবারই হয়, বারেবার হয় না। এবং আমরা এখন চাইবো যে আমরা আবার মানে একটা নির্বাচিত সরকার ব্যবস্থায় ফিরে যাই। আমরা এখানে শেষ করতে চাই আলোচনাটা। আমরা চাইবো যে আমরা একটি নির্বাচিত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যাব আমরা। এবং আপনি যেভাবে বলেছেন যে আসলে একটি গ্রহণযোগ্য নির্বাচনের একটি পরিবেশও তৈরি করা দরকার এবং সেটি খুবই সেই লক্ষ্যে আমাদের কর্মকাণ্ড পরিচালিত হবে, সেরকম একটি প্রত্যাশা আমরা রাখলাম আজকের এই আলোচনা থেকে। ব্যারিস্টার তানিয়া আমির, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার ওখানে এখন অনেক রাত, এতক্ষণ পর্যন্ত আপনি চমৎকারভাবে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতি, এই পরিস্থিতি থেকে আমরা কিভাবে বেরিয়ে আসতে পারবো সেই বিষয়গুলো নিয়ে আপনি আলোকপাত করলেন। দর্শক, আপনাদের অনেক ধন্যবাদ জানাই এতক্ষণ আমাদের আলোচনা শুনবার জন্য, এবং যারা সামনে শুনবেন। ভবিষ্যতেও আমরা ব্যারিস্টার তানিয়াকে নিয়ে বাংলাদেশের পরিস্থিতি এবং বিশেষ করে আইনি বিষয়গুলো নিয়ে আবার আমরা কথা বলবো। আপনারা আমাদের সঙ্গে থাকবেন। ভালো থাকবেন সবাই। ধন্যবাদ সাগর। শুভরাত্রি সকলকে। শুভরাত্রি।